সাজানো গোছানো সুন্দর একটি গ্রাম রসুলপুর। এই গ্রামে দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে সুখের সংসার ছিল রাবেয়া বেগমের। সন্তানদের হাসি খুশিতে ভরে থাকত তার ছোট্ট পৃথিবী। কিন্তু হঠাৎ একদিন স্বামীর মৃত্যু সব সুখ কেড়ে নেয়। বুক ভরা কষ্ট নিয়ে সন্তানদের মানুষ করেন রাবেয়া বেগম। সময়ের সাথে দুই ছেলে আর এক মেয়েও শহরে প্রতিষ্ঠিত ধনী ব্যবসায়ী হয়ে ওঠে। কিন্তু জীবনের শেষ বয়সে এসে রাবেয়া বেগমের ভাগ্যে জোটে শুধু একাকিত্ব। রসুলপুরের সেই পুরনো বাড়ির এক কোণে বসে তিনি চোখের জল ফেলেন। সন্তানরা সবাই আছে, অথচ তার খোঁজ নেওয়ার মতো যেন কেউ নেই। বাবা আকাশ, কেমন আছিস বাবা? কতদিন তোকে দেখি না। একটু গ্রামে আসবি রে বাজান, তোর কথা খুব মনে পড়ে। আমার ছোট নাতিটার মুখটাও আজ আর মনে নেই রে আমার। মা, তোমাকে আমি কতবার বলেছি যে কাজের সময় আমাকে একদম ফোন করবে না। এখন আমি বাসায় বসে অফিসের একটা বড় ডিল ফাইনাল করছি, ভীষণ ব্যস্ত আছি, রাখলাম। উফ, বুড়ো বয়সে মানুষের বুদ্ধি শুদ্ধি সব লোপ পায়। গ্রামের ওই ঘরে বসে ওনার সারাদিন কোনো কাজ নেই, আর যখন তখন ফোন করে আমার মাথাটা ধরিয়ে দেয়। একটু শান্তি পাওয়ার জো নেই। আমি তো তোমাকে কতদিন ধরেই বলছি, তোমার মা ইচ্ছা করেই এসব নাটক করেন, একদম সময় অসময় বোঝেন না। এদিকে আমাদের নোচকুনপুন প্রজেক্টের কোটি টাকার ডিল হাতছাড়া হওয়ার দশা, আর উনি আছেন ওনার আধিক্যতা নিয়ে। একটু প্রশ্রয় দিলেই মাথায় চড়ে বসবেন। ঠিকই বলেছো, গ্রামে একা থাকেন, আরামে এসে খাচ্ছেন দাচ্ছেন, তাও ওনার শুধু ঘ্যান ঘ্যানানি। এরপর ফোন দিলে আর ধরবই না, মেজাজটা একবারে বিগড়ে দিল। খালাম্মা, ও খালাম্মা, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, আপনি এখনো না খেয়ে শুয়ে আছেন কেন? ওঠেন, দুটো ভাত মুখে দেন। রহিমা, আমার খুব কষ্ট হচ্ছে রে। বুকের ভেতরটা যেন কেমন খালি খালি লাগছে। সর্বনাশ, এ তো গায়ের চামড়া পড়ে যাচ্ছে। খালাম্মা, আপনার তো প্রচন্ড জ্বর, চোখ মেলেই তাকাতে পারছেন না আপনি। খালাম্মা, আপনার এই অবস্থা দেখে আমি আর চুপ থাকতে পারছি না। আমি এখনই আকাশ ভাইয়া আর আরিফ ভাইয়াকে ফোন করছি, ওনারা গাড়ি নিয়ে এসে আপনাকে শহরের বড় হাসপাতালে নিয়ে যাক। না না রহিমা, তোকে আল্লাহর দোহাই লাগে, আমার সন্তানদের তুই ফোন দিস না। কেন ফোন দেবো না খালাম্মা? আপনার এই অবস্থা হলে আমি একা কি করব? ওনারা আপনার সন্তান না? ওরা খুব ব্যস্ত রে রহিমা। মায়ের দরদে ওদের মূল্যবান সময় নষ্ট করার দরকার নেই। ওরা আমাকে অপছন্দ করে, আমি ফোন দিলে বিরক্ত প্রকাশ করে। আমি মরে গেলেও ওদের ডাকবি না রহিমা, ওদের একটুও ডিস্টার্ব করিস না। হাই রে পোড়া কপাল আপনার খালাম্মা। আপনার ছেলে মেয়েরা শহরে কত বড় লোক, কত বড় বড় মানুষ, নিজের পেট কেটে রাত দিন না খেয়ে কষ্ট করে যাদেরকে আপনি এত বড় মানুষ করলেন, আজ বিপদের দিনে সেই ছেলে মেয়েরা আপনাকে একটাবার চোখ তুলে দেখে না। কিসের জন্য এত বড় মানুষ হলো এরা? রহিমা রে, এই দুনিয়ায় আজ তোর মতো পর একজন মানুষই শুধু আমার পাশে রইল। একমাত্র তুই এখন আমার শেষ ভরসা রে রহিমা। তুই আমাকে ছেড়ে কখনো কোথাও যাস না রে মা, আমাকে একা রেখে যাস না রে। আপনি এসব কি বলছেন খালাম্মা? আপনাকে আমি কথা দিচ্ছি, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। রক্ত সম্পর্কের ছেলে মেয়েরা না থাকুক, এই রহিমা আপনাকে কোনো দিন ছেড়ে যাবে না খালাম্মা, কোনো দিনও না। সন্তানদের অবহেলায় জীবনের শেষ প্রান্তে এসে যখন রাবেয়া বেগম মৃত্যুর মুখোমুখি, তখন পরম মমতায় তার পাশে এসে দাঁড়ায় রহিমা। নিজের সমস্ত রক্ত জল করে দিন রাত এক করে সেবা শুশ্রূষা দিয়ে মৃত্যুর মুখ থেকে রাবেয়া বেগমকে সুস্থ করে তোলে সে। এখন শরীরটা কেমন লাগছে খালাম্মা? তোর দিন রাত সেবা যত্ন আর ভালোবাসা না পেলে কি আর এই বুড়ো মা এই যাত্রায় বেঁচে ফেরে রে রহিমা?
তোর গুণেই আল্লাহর রহমতে আজ আমি ভালো আছি। আহ খালাম্মা, আবার পর মানুষের মতো কথা বলছেন। আপনাকে সুস্থ দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে সব। হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। চল তো রহিমা, আমার সাথে একটু সুমনের মোবাইলের দোকানে চল। সুমনের মোবাইলের দোকানে? কিন্তু কেন খালাম্মা? এই বয়সে ফ্লেক্সিলোড বা মোবাইলের দোকানে গিয়ে আপনি কি করবেন? তোর অত প্রশ্ন করে কাজ কি বলতো? তুই আর কথা না বাড়িয়ে আমার সাথে চল, ওখানে গেলেই বুঝতে পারবি। আচ্ছা চলুন, আপনার কথার ওপরে তো আর কথা বলা যায় না। বাবা সুমন, একটু মোবাইলটা হাতে নিয়ে এদিকে আয় তো। আসছি চাচি, কি ব্যাপার এত সকালে রহিমা বুয়াকে নিয়ে আমার দোকানে? কোনো জরুরি রিচার্জ লাগবে নাকি? না রে, রিসার্চ না। শোন সুমন, তোর মোবাইল দিয়ে আমার বড় ছেলে আকাশকে একটা ফোন দে। ফোন দিয়ে বলবি, ভাইয়া আপনার মায়ের অবস্থা খুব খারাপ, ডাক্তার আশা ছেড়ে দিয়েছে, মনে হয় আর বেশিক্ষণ বাঁচবে না। হ্যাঁ, কি বলেন চাচি? আমি এভাবে একেবারে জ্যান্ত মানুষকে নিয়ে মিথ্যা কথা বলে ফোন দেব? আকাশ ভাই শহরের কোটিপতি ও প্রভাবশালী লোক, জানতে পারলে তো আমার এই ছোট মোবাইলের দোকানটাই একেবারে বন্ধ করে দেবে। আমি এই রিস্ক নিতে পারবো না চাচি, আমাকে মাফ করে দিন। তুই ফোন দিবি না মানে? তুই যদি আজ আমার কথা শুনে ওরে এই ফোন না করিস, তবে আজ রাতে আমি গলায় দড়ি দিয়ে মরবো, আর মরে ভূত হয়ে সোজা তোর ঘরে চেপে বসে তোর ঘর মটকে খাবো, বুঝেছিস? সর্বনাশ খালাম্মা, আপনি এসব কি বলছেন? ওরে বাবা রে চাচি, আপনার পায়ে পড়ি, মরতেও হবে না আর ভূত হয়েও আমার ঘাড় মটকাতে হবে না। আমি এক্ষুনি ফোন দিচ্ছি। তবে আকাশ ভাই যদি রাগ করে পরে এসে আমার কোনো সমস্যা করে, তার দায় দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে চাচি। ওই সব নিয়ে তোকে ভাবতে হবে না, ওসব আমি একা হাতে দেখে নেব। তুই চিন্তা করিস না, যা আকাশের নাম্বার ডায়াল কর। খবরটি পাওয়া মাত্রই আকাশ ফোন করে ছোট ভাই আরিফ ও একমাত্র বোন কবিতাকে সব কথা জানায়। তুমি এখনো ভিতরে কি করছো? তাড়াতাড়ি রেডি হও, ঘড়িতে কটা বাজে খেয়াল আছে? আহা, চেঁচামেচি করো না তো, শাড়িটা চেঞ্জ করছিলাম, ব্যাগ গোছানো শেষ, চলো। গাড়ির চাবি নাও, তাড়াতাড়ি চলো। আর শোনো, ড্রাইভারকে বলেছি স্পিড বাড়িয়ে গাড়ি চালাতে, এক মুহূর্তেও দেরি করা যাবে না। দেরি তো এমনিতেই হয়ে গেছে। তোমার ওই ছোট ভাই আর তার ধূর্ত বউ যদি আমাদের আগে পৌঁছায়, তবে কিন্তু মহা বিপদ। ওই মেয়েটা যে পরিমাণ চালাক, গিয়েই মায়ের কাছ থেকে টিপসই নিয়ে সব জমি জায়গা নিজেদের নামে লিখে নেবে। তুমি একদম ঠিক বলেছো গো। আরিফটা একদম সুযোগ সন্ধানী। গ্রামের ভিটে মাটি আর রাস্তার পাশের জমিগুলোর উপর ওর অনেক দিনের নজর। ও তো ওত পেতে বসে আছে। তাই বলছি, শুধু পৌঁছালেই হবে না, গ্রামে গিয়ে সোজা মায়ের ঘরে ঢুকবে। মায়ের নিঃশ্বাস বন্ধ হওয়ার আগেই যেন স্ট্যাম্প পেপারে টিপসই নেওয়া হয়, সেই ব্যবস্থা আগে করতে হবে। কোনো দয়া মায়া দেখালে কিন্তু খালি হাতে ফিরতে হবে। একদম ঠিক। চলো গাড়িতে ওঠো। কি ব্যাপার, তুমি এখনো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি রেডি হও, আমাদের এখনই বের হতে হবে। হচ্ছে তো, আর 2 মিনিট, এত হাসপাস করছো কেন? আহা, তুমি বুঝতে পারছো না কেন? বড় ভাই নিশ্চয়ই এতক্ষণে রওনা হয়ে গেছে। শহরের বড় ব্যবসায়ী, হাতে অঢেল টাকা, হয়তো সাথে উকিলও নিয়ে যেতে পারে। কি বললে? উকিল নিয়ে যাবে? তবে তো সর্বনাশ। ওদের গাড়ি আমাদের আগে পৌঁছালে তো পুরো সম্পত্তি বড় ভাইয়ের পেটে যাবে। সেই জন্যই তো বলছি, তাড়াতাড়ি রেডি হও। আমি শর্টকাট রাস্তা ধরে গাড়ি চালাবো। বড় ভাই পৌঁছানোর আগেই আমাদের গ্রামে ঢুকতে হবে। শোনো, গ্রামে গিয়ে আগে আলমারির চাবি আর জমির আসল দলিলগুলো নিজের দখলে নেবে, বুঝলে? বড় ভাইকে এক ছটাক জমিও দেওয়া যাবে না। একদম। এতদিন যা সুবিধা নেওয়ার বড় ভাই নিয়েছে, এবার সব খেলা আমার হাতে। মা, ও মা, কি হলো সবার? দরজা বন্ধ কেন? রহিমা, ও রহিমা, দরজাটা খোল। রহিমা বুয়া, দরজা খুলছো না কেন? মা কেমন আছে?
বেঁচে আছে নাকি সব শেষ? আপনারা এসে গেছেন, ভেতরে আসুন। ভেতরে আসবো মানে? মা কোথায়? মা কি বেঁচে আছে না মরে গেছে? স্ট্যাম্প পেপারে সই বা টিপ সই নেওয়ার অবস্থা আছে? হ্যাঁ বল, মা কি এখনো নিঃশ্বাস নিচ্ছে? আসল দলিলগুলো কোথায় রেখেছে তুই জানিস? তোরা এসেছিস বাবা? আমার আকাশ, আমার আরিফ, তোরা সব একসাথে আমার এই ভাঙা ঘরে এসেছিস। কতদিন পর তোদের দেখলাম রে বাজান। তোরা ভালো আছিস তো? এ কি নাটক! বুড়ি তো একদম জ্যান্ত হেঁটে হেঁটে আসছে। আমাদের ঢাকা থেকে কোটি টাকার কাজ ফেলে এখানে আনার জন্য এই মরার নাটক সাজানো হয়েছিল। অসভ্যতার একটা সীমা থাকা দরকার। মরে যাচ্ছে খবর দিয়ে আমাদের এইভাবে হয়রানি করলেন। আমাদের কি কোনো কাজকর্ম নেই? এই বয়সে নাটকের ঢং দেখে আর পাচ্ছি না। মা, তোমার কি সেন্স একদম লোপ পেয়েছে? সুমনের দোকান থেকে ফোন দিয়ে মরার খবর দিলে কেন? আমাদের কোটি টাকার ক্ষতি হয়ে গেল আজকে। এই ভণ্ডামি করার কোনো মানে হয়? আমাদের গাড়ি হাঁকিয়ে এত দূর দৌড়ে আসার সময় আর তেল নষ্ট করার ক্ষতিপূরণ কে দিবে? শেষ বয়সে এসে মানুষকে নাচানোর নতুন ব্যবসা ধরেছ না? তোরা তোরা সম্পত্তির লোভে দৌড়ে এলি রে বাজান। আমার জন্য একটু ভালোবাসা নিয়ে আসিসনি? খালাম্মা, ও খালাম্মা, কি হলো আপনার? উঠুন খালাম্মা, চোখ মেলুন। ভাইয়া, আপনারা দাঁড়িয়ে দিচ্ছেন কি? দেখুন খালাম্মার কি হয়েছে। একটু হাত পা ধরে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। আমার খালাম্মা যে নিঃশ্বাস নিচ্ছে না। ও খালাম্মা রে, আপনি সত্যি চলে গেলেন। এই নিষ্ঠুর মানুষদের মুখে ছাই দিয়ে আপনি সত্যি আমায় ফেলে একা চলে গেলেন খালাম্মা। আপনাদের আর অভিনয় করতে হবে না। মায়ের লাশের পাশে বসে আপনারা এখন সম্পত্তির ভাগ বাটোয়ারা করুন। আমি যাচ্ছি চেয়ারম্যান সাহেব আর ইমাম সাহেবকে খবর দিতে। মায়ের শেষ কাজটুকু অন্তত গায়ের মানুষরা মিলে করুক। শোন আরিফ, রাস্তার ওই পাশে তোর একটা জমি আছে, ওখানে মায়ের কবর দেওয়া হোক। ভিটে মাটির মধ্যে কবর দিলে জায়গার দাম কমে যাবে। কি বললে ভাই? মাথায় কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে নাকি? রাস্তার পাশের ওই এত দামি জমিতে আমি কবর দিতে দেব না। ওখানে পোল্ট্রি ফার্ম করার জন্য আমি চিন্তা ভাবনা করে রেখেছি। রাস্তার এই পাশে তো তোমারও দামি জমি আছে, তুমি তোমার জমিতে মায়ের দাফন করো। আমার জমিতে দেব মানে? আমি কি মায়ের একা ছেলে? তুই কেউ না? একদম ঠিক কথা। ছোট ভাই হয়ে এত বড় বড় কথা! জমি নেওয়ার বেলা 16 আনা, আর কবর দেওয়ার বেলা বড় ভাইয়ের জমি চাই। আরে ঢং দেখলে পাচ্ছি না। এতদিন বড় ভাই শহরের সব লাভ উঠালো, আর এখন নিজের দাবি জমি বাঁচাতে ছোট ভাইয়ের ঘাড়ে বন্দুক রাখছে। তোমরা দুই ভাই রাস্তার পাশে জমি নিয়ে মারামারি করছো, আর আমি কি ভেসে এসেছি? আমি মেয়ে বলে কি বাবার বা মায়ের সম্পত্তির কোনো ভাগ পাবো না? আমারও তো সমান হক আছে। ঠিকই তো, দুই ভাই মিলে সব দখল করে খাবে, আর আমরা মেয়ে জামাই কি আঙুল চুষবো? থামেন আপনারা, সবাই চুপ করেন। লজ্জা করে না আপনাদের? আপনাদের মা মারা গেছেন, লাশের উপর মাছি উঠছে। সামান্য একটু জমি দুই ভাই ছাড়তে পারছেন না নিজের মায়ের জন্য। চেয়ারম্যান সাহেব, আপনি আমাদের ফ্যামিলি ম্যাটারে জ্ঞান দিতে আসবেন না তো? আগে আমাদের জমির ভাগ নিষ্পত্তি হোক, তারপর দাফন কাফনের চিন্তা। সময় চুপ করেন, একদম চুপ। ঝগড়া বন্ধ করেন। আপনাদের মা বেঁচে থাকতেই আমার কাছে ওনার সমস্ত সম্পত্তি উইল করে দিয়ে গেছেন। কে কতটুকু পাবে না পাবে সব এই কাগজে স্পষ্ট লেখা আছে। উইল করে রেখে গেছেন? পড়েন তো ইমাম সাহেব, দেখি রাবেয়া বেগম কি লিখে গেছেন। আমি রাবেয়া বেগম সজ্ঞানে লিখে যাচ্ছি, আমার মৃত্যুর পর রাস্তার পাশের যে দুটি জমি আছে, তার একটি জমি আমি এতিমখানার নামে দান করলাম, আর রাস্তার পাশের অন্য জমিটি গ্রামের মাদ্রাসার নামে দান করে দিলাম। কি? এতিমখানা আর মাদ্রাসা? সর্বনাশ! এত টাকা সম্পত্তি হাতছাড়া হয়ে গেল। আর এই ভিটামাটির বাড়িটা, আমাদের ঘরের জমিটা? আর আমার এই বসত বাড়ির পুরো জমিটুকু আমার কঠিন বিপদের দিনের একমাত্র ভরসা বিশ্বস্ত মেয়ে রহিমার নামে লিখে দিয়ে গেলাম। বাবা আকাশ, আরিফ আর মা কবিতা, আমি জানতাম তোরা আমার চেয়ে ধন সম্পত্তিকেই বেশি ভালোবাসিস, তাই আমি বেঁচে থাকতেই তোদের মতো কুলাঙ্গার সন্তানদের এই সম্পত্তি না দিয়ে দান করে গেলাম,
যেন ওপারে গিয়ে একটু শান্তিতে থাকতে পারি। তোমরা ভেবেছিলে তোমাদের মায়ের কোনো বিচার করার লোক নেই? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্টভাবে বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তোরা তো সেই বেহেশতকে চরম অবহেলায় লাথি মেরে ছুঁড়ে ফেলেছিস। ত্যায্য করার মতো অন্যায় করেছিস তোরা। কুরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, মা বাবার সাথে সামান্য উফ শব্দটিও করো না। অথচ তোরা সম্পত্তি আর টাকার লোভে নিজের জন্মদাত্রী মায়ের সাথে বেইমানি করলি, ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দিলি। তোদের মতো সন্তানের কি জবাব হবে আখেরাতে? মা, ও মা, আমাদের ভুল হয়ে গেছে মা, ক্ষমা করে দাও মা। আমরা টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম মা, একটা বার চোখ পেলে তাকাও মা, শুধু একবার বাজান বলে তাকাও মা। মারে, আমরা কুলাঙ্গার, আমরা পাপী, আমাদের ক্ষমা করে দাও মা। তোমার এই পা দুটো আঁকড়ে ধরে ভিক্ষা চাচ্ছি মা। আমাদের মাফ না করলে যে আমরা জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে যাব। থাম থাম, তোদের এই লোক দেখানো কান্না। জ্যান্ত থাকতে যে মাকে তোরা এক ফোঁটা ভালোবাসা দিলি না, একটু খাবারের খোঁজ নিলি না, আজ মরে যাওয়ার পর তোদের এই কান্নার কোনো দাম নেই, তোদের এই পাপের কোনো ক্ষমা নেই। গ্রামবাসী শোনো সবাই, এই কুলাঙ্গার আর দায়িত্বহীন সন্তানদের এই পবিত্র গ্রামে কোনো ঠাঁই নেই। এদের এখনই এই গ্রাম থেকে বের করে দাও। ধিক্কার জানাই এদের মতো সন্তানদের। হ্যাঁ হ্যাঁ, বের করে দাও ওদের, এই গ্রাম থেকে তাড়িয়ে দাও ওদের। চেয়ারম্যান সাহেব, আপনারা আমাদের ক্ষমা করে দিন। গ্রামবাসী ভাইয়েরা, দয়া করে আমাদের তাড়িয়ে দেবেন না। আমরা আমাদের ভুলের মাসুল বুঝতে পেরেছি। আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। মায়ের পাশে আমাদের থাকতে দিন, দয়া করে থাকতে দিন মায়ের পাশে। মা বাবা কোনো সাধারণ সম্পদ নন, ওনারা সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় আশীর্বাদ। শত কোটি টাকার ধন সম্পত্তি কিংবা প্রতিপত্তিও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শুধতে পারে না। আজ আমরা যারা ক্যারিয়ার, টাকা পয়সা আর নিজেদের সংসারের মোহে অন্ধ হয়ে জন্মদাত্রী মা বাবাকে পর করে দিচ্ছি, তারা যেন ভুলে না যায়, সময় কাউকে ক্ষমা করে না। সন্তানকে কতখানি বড় মানুষ করলাম তা দিয়ে জীবনের সফলতা মাপা যায় না, বরং সন্তান কতটা মানুষ হলো সেটাই আসল পরিচয়। মায়ের জীবিত অবস্থায় তার সেবা করুন, তার মুখে এক চিলতে হাসি ফোটান, কারণ মা চলে গেলে পৃথিবীর কোনো সম্পত্তিই আর সেই শূন্যতা পূরণ করতে পারবে না।